অনুরোধ জানাচ্ছি। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। जय श्री राम। जोहार, नमस्कार। अनेक दिन परे खड़िकाते पार्टी समस्त कर्मीদের সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি। আমি জানি গতবারেও আপনারা লড়াই করে এখানে ঝাড়গ্রাম থেকে আমাদের এমপিকে পাঠিয়েছিলেন দিল্লিতে। 303 সিট করে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন ঐতিহাসিক কাজ করেছেন। এবারে আমাদের প্রধানমন্ত্রী প্রথমবার আমাদের কাছ থেকে কিছু চেয়েছেন, 370 সিট চেয়েছিলেন। গতবারে আমরা বলেছিলাম এইবার 300 পার, এবার বলছি 400 পার এনডিএ কে নিয়ে। কিন্তু মোদী বলেছেন বিজেপিকে 370 সিট দিতে হবে। উনি অনেক কিছু দিয়েছেন, আমরা না চাইতে ঘর বাড়ি জল ইত্যাদি, কিন্তু উনি চেয়েছেন আপনার মূল্যবান ভোটটা। সেই জন্য ঝাড়গ্রাম লোকসভার খড়িকা যারা আমাদের কর্মী, আমাদের শুভানুধ্যায়ী ভোটার, সবাইকে আমি আমন্ত্রণ করতে এসেছি, অভিনন্দন আমি নিবেদন করতে এসেছি। কারণ আমিও এই বিধানসভার একজন বাসিন্দা, এই লোকসভার বাসিন্দা। তাই আমারও দায়িত্ব যাতে এইবারে ঝাড়গ্রাম পার্লামেন্টের সিট আরো বেশি ভোটে জিতে আমরা মোদীজিকে দিতে পারি, যাতে 370 আসনটি বিজেপির হয় এবং যেসব কাজ এখনো বাকি আছে মোদী সেগুলো করতে পারে। আমি জানি ছোটবেলা থেকে শুনে আসতাম নকশালের অত্যাচার এইসব নয়াগ্রাম জঙ্গল এলাকায়, তারপরে সিপিএম এর অত্যাচার, তারপরে টিএমসি এর তার অত্যাচার, এখন টিএমসি সঙ্গে সঙ্গে হাতির অত্যাচার, এটাই তো মানুষ যেমন পাগল হয়ে গেছে, টিএমসির অত্যাচারে হাতিও পাগল হয়ে গেছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, মারছে। সেদিন আমি ভিডিও দেখছিলাম, হাতিটা এসে বাড়িটাকে ভাঙছে। একে তো আমরা গরিব লোক, কখন বৃষ্টি হয় কখন হয় না। নরেন্দ্র মোদী 4 বছর ধরে আমাদের চাল দিচ্ছেন বলে খেয়ে বেঁচে আছে, নাহলে যে কি অবস্থা হতো সে ভগবানই জানেন। তো সেই জন্য এই যে সরকার আছে এখানে, একে না সরালে জঙ্গল মহলের উন্নয়ন হবে না। এই আজকে এই যে সভা আমাদের নয়াগ্রাম মন্ডল 1-এর এই যে পথসভা, তাদের পথ পুরো অবরুদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের সঙ্গে আজকে উপস্থিত যারা হয়েছেন মঞ্চে, মাননীয় তুফান মাহাতো আমাদের জেলা সভাপতি, শ্রী মণিচাঁদ পানি সাধারণ সম্পাদক, শুভদীপ দাস জেলা সম্পাদক, প্রবীর প্রধান সঞ্চালক, নয়াগ্রাম বিধানসভার কো কনভেনার, আমাদের জেলা তথা প্রদেশেরও বরিষ্ঠ নেতা আমরা জহরদা বলি সুখময় সৎপতি, এখানকার বিধানসভার কো কনভেনার মধু মাহালি, মন্ডল প্রেসিডেন্ট সনাতন বেরা, 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট তাপস সাপুই, 3 নম্বরের সামরাই মুর্মু, 2 নম্বরের মন্ডলের পঙ্কজ মন্ডল, 4 নম্বরের ভাস্কর মন্ডল। বন্ধুগণ, আমি গতবারে মেদিনীপুরে এমপি ছিলাম, ওখানকার সবাই জিতিয়েছেন আমাকে। তো পার্টির মনে হলো যে বর্ধমান দুর্গাপুরটা একটু দুর্বল হয়ে গেছে, কাকে পাঠাই, তো মেদিনীপুরের ছেলেকে ওখানে পাঠিয়ে দিয়েছি, ঝাড়গ্রামের জঙ্গলমহলের ছেলেকে বর্ধমানে পাঠিয়ে। এখানে বন জঙ্গলে ছিলাম, ওখানে পাঠিয়ে দিয়েছে খনির মধ্যে, কয়লা খনি, লোহা লঙ্কর কল কারখানা, আর একদিকে হচ্ছে সবুজ ক্ষেত। কিন্তু সেখানকার লোকেরাও বুঝতে পেরেছে ঝাড়গ্রামের ছেলের দম কতটা। খবর পেয়েছেন কিনা, দেখেছেন কিনা টিভিতে? ওরা হয়েছে জঙ্গলমহল থেকে এসে কি বোঝে, চমকে ধমকে আটকে দেবো একে। কিন্তু বুঝে গেছে জঙ্গলমহলের জলের কতটা দম আছে। যেমন খড়গপুরের মস্তানদের গুন্ডাদের আমি সিধা করেছিলাম মাফিয়াদেরকে, ওখানে যেতেই অনেকে আওয়াজ দিচ্ছিল, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া সব আছে। কোটি কোটি টাকা, গরিব নয় কেউ, কিন্তু দাদাগিরি ছিল। আমি বলে দিয়েছিলাম ভাই সাবধানে দাদাগিরি করবে, কারণ আমি 1 মাস 2 মাসের জন্য আসিনি,
আমি 5 বছর থাকবো বলে এসেছি। এবং তোমরা গত 13 তারিখ ভোট হয়েছে, বলেছিলাম 13 তারিখ অবধি তোমরা যেমন ব্যবহার করবে 13 তারিখের পরে আমি কিন্তু সেরকমই ব্যবহার করব। আমি দেখলাম বুদ্ধিশুদ্ধি আছে ওখানকার গুন্ডা মস্তানদের, সব চুপচাপ ছিল। ভোটের দিনও ট্যাম্পও করেনি, দু একটা ছুঁচো ইঁদুর চেঁচাচ্ছিল, গলা ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছি। বুঝে গেছে এখানে সুবিধা হবে না, লাল মাটির লোক লাল চোখকে ভয় পায় না। তো সেই জন্য এই জঙ্গলমহল থেকে চাষার বাড়ির ছেলেকে ভারতীয় জনতা পার্টি তাদের রাজ্য সভাপতি বানিয়েছিল। লোক ভেবেছিল কোথাকার জঙ্গলমহলের কে এসছে, কি পার্টি বোঝে, কি রাজনীতি বোঝে, আমরা বুঝিয়ে দেব। কিন্তু আজকে যে বিজেপির কেউ নাম নিত না। আমি যখন সভাপতি হয়ে জেলায় জেলায় ঘুরি, কোথাও বিজেপি ঝান্ডা ছিল না। একটা সভা করলে লোক আসতো না, চমকাতো। আর আজ এই জঙ্গলমহলে একটা মন্ডল থেকে হাজার হাজার লোক এখানে এসছেন। যেখানে যাচ্ছি সেখানে বিজেপি, যেখানে পতাকা ছিল না সেখানে আমাদের পঞ্চায়েত, সেখানে এমএলএ, সেখানে এমপি হয়েছে। তা আমরা লড়াই করেছি ডাকাতদের গুন্ডাদের মধ্যে মুখ ছিটিয়ে। তারা এখনো চিৎকার চেঁচামেচি করছে, এখনো চোখ দেখাচ্ছে, ভাবছে এবারে আবার জিতে যাবে, কিন্তু সম্ভব নয়। এই টিএমসি মমতা ব্যানার্জি গতবারের 5 বছর আগে ব্রিগেডের সভা করেছিলেন, দেশের সব পার্টির নেতাদের ডেকেছিলেন, লম্বা ডায়াস করেছিলেন মাথা মাথা, সবাই মিলে হাত উঁচু করে বলেছিল মোদি হটাও দেশ বাঁচাও। দিদির ভাইরা বলেছিল 42 চাই, দিদিকে প্রধানমন্ত্রী চাই। কিন্তু যখন রেজাল্ট বেরোলো দিদিকে আমরা 34 থেকে 22-এ নামিয়ে 1 ডজন সিট কেড়ে দিয়েছিলাম। আর আমরা ছিলাম 2 থেকে আমরা পৌঁছে গেলাম 18-তে। এখন দিদিমণি যত ভোট এগোচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে ঠিক নাই। তার ভাইরা বাড়ির থেকে বেরোচ্ছে না। যে সন্দেশখালী নিয়ে এত চেঁচামেচি, সেই উত্তর 24 পরগনা জেলা যেখানে সন্দেশখালী, তার প্রেসিডেন্ট বলছে লোকের কাছে ভোট চাইতে যেতে লজ্জা করছে, কারণ ওইখানকার আদিবাসী মায়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে। আজকে লজ্জা করছে। পশ্চিমবাংলায় আজকে কেউ সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির নেতৃত্বে খালি ডাকাত গুন্ডা পুলিশের সহযোগিতা নিয়ে এখানে দাপিয়ে বেড়াচ্ছে। আমরাও বলতে এসছি এই দাদাগিরি, এই গুন্ডাগিরি চলতে দেবো না, এই কাটমানি, এই তোলাবাজি চলতে দেবো না। বিহারকে, উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছি, কাশ্মীরকে ঠান্ডা করেছি, এবার পশ্চিমবাংলাকে ঠান্ডা করার দিন এসছে। বন্ধুগণ, আমরা এই যে জঙ্গলমহলের মানুষ তথা পশ্চিমবাংলার গ্রাম বাংলার গরিব মানুষ, যাদের 8 কোটি লোক মোদির পাঠানো চাল খেয়ে বেঁচে আছে 4 বছর। করোনার পরে যদি চাল না দিতেন মোদি চালও দিয়েছেন, ডালও দিয়েছেন। আপনারা কেউ ডাল পেয়েছেন? কোথায় গেল ডাল? চালটা এলো, ডালটা এলো না কেন? যে খাদ্যমন্ত্রী ছিল, রেশন মন্ত্রী খেয়ে ফেলেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, সে এখন কোথায় আছে? গরিবের ডাল খেলে যেতে হবে জেলে। গরিবের ডাল খেলে দেখে নাও কি হবে আগে। তাই যারা এখানে 100 দিনের কাজের টাকা খাচ্ছে, যারা রাস্তার টাকা খাচ্ছে, যারা আবাস যোজনার বাড়ির টাকা খাচ্ছে, যারা শৌচালয়ের টাকা খাচ্ছে, তারা কোথায় যাবে? পঞ্চায়েতের নেতারা ঝাড়গ্রামের জেলে থাকবে। যারা একটু বড় হয়েছে, এমএলএ হয়েছে, তারা যাবে দমদম সেন্ট্রাল জেলে। আর একটু বড় হলে, বেশি ভারী হলে, 1 কুইন্টালের বেশি ওজন হলে যাবে তিহার জেলে, দিল্লিতে। আমি যখন বলতাম লোকে হাসতো, দিলীপ ঘোষ কি উল্টা পাল্টা বলছে। তিহার জেলে কেসটা কোথায় আছে জিজ্ঞেস করুন। মেয়েকে নিয়ে ওখানে আছে। পার্থবাবুর টিকিট হয়ে গেছিল, অনেক কায়দা কানুন করে আটকে রেখেছে, কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী বলে গেছেন যে 4 তারিখের পরে নতুন সরকার হবে, তারপরে দেখবেন ইডি সিবিআই তদন্ত কেমন করে, কার কার কোমরে দড়ি পড়ে। এখন এখানে আমাদের কর্মী
ভয় দেখানো হয়, চোখ দেখানো হয়। তাদেরকে বলতে এসছি, ভাই যদি বাড়িতে থেকে মোটা চালের ভাত খেতে চাও এইটি করো না। এখন তো 100 টাকা কিলো চালের ভাত খায়, আর আমরা তো রেশনের ভাত খাই, ঠিক কিনা? তাতেও সইছে না, আমাদের পেছনে লাগছে। বিজেপি করা চলবে না। তুই বেটা বলার কে রে? সারা দেশে বিজেপি আছে, সমস্ত রাজ্যে আছে বিজেপি। টিএমসি এখানে টিম করছে, আর কোথায় আছে বলো? আচ্ছা, মমতা ব্যানার্জিকে দেখেছেন বাংলার বাইরে কোথাও প্রচার করতে যেতে? আরে আমার মতো তো হাজার হাজার নেতা আছে বিজেপিতে, তবু আমি আন্দামান নিকোবরে গেছিলাম প্রচার করতে। মমতা দিদিকে কেউ ডাকে না। গতবারে ওই যে বললেন মোদি হাটাও দেশ বাঁচাও, আর 12টা সিট কম হয়ে গেল, তারপর থেকে দিদিকে কেউ ফোন করে না। দিদির খুব ইচ্ছা অন্য রাজ্যে গিয়ে উল্টা পাল্টা হিন্দিতে ভাষণ দেবে, কিন্তু যেখানে যাবে তার ঘন্টা বেজে যাবে। দেখুন লালু প্রসাদ তার ছেলে কোথায় রাস্তায় বসে আছে, ওখানে পাটনাতে গেছিল প্রচার করতে, তার 12টা বেজে গেছে। লখনৌ গেছিল, মুলায়ম সিং এর ছেলে, সে কোথায় আছে কেউ জানে না, ছিল মুখ্যমন্ত্রী, এখন বিরোধী নেতা। এবারে একটা সিটও পাবে না উত্তরপ্রদেশে, 80টা সিটের মধ্যে। তারপরে দিদির ইচ্ছা হলো বড়া পাও খেতে মুম্বাই চলে গেলেন উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করতে। তিনি কোথায় আছেন? মুখ্যমন্ত্রী ছিলেন, এখন কোথায় আছে কেউ জানে না। তো যেখানে যেখানে গেছেন, যার মাথায় হাত দিয়েছেন তার সর্বনাশ হয়ে গেছে। যার মাথায় দিদির হাত, সে খাচ্ছে জেলের ভাত। মহারাষ্ট্রের 2 জন মন্ত্রী জেলে আছে, দিল্লির 2 জন মন্ত্রী জেলে আছে। মুখ্যমন্ত্রী ছিল, কদিনের জন্য ছুটি পেয়েছে। এখানে পাশে ঝাড়খণ্ডের ভাই ছিল হেমন্ত সোরেন, তিনিও জেলে আছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। আর কলকাতার ডজন খানের মন্ত্রী আর নেতা জেলে আছে। দিদির সঙ্গে থেকেছে তো বাকি জীবনটা জেলে কাটবে। আর মোদির সঙ্গে থাকলে কেন্দ্রের মন্ত্রী হবে, এমএলএ এমপি হবে। সেটা সময় আছে ভাই, সময় খুব খারাপ। 4 তারিখের পরে কি হবে কেউ জানে না। আমাদের বলছে গ্রামে থাকতে দেবে না, আমি বলছি ভাই ঠিক করে রাখ, ময়ূরভঞ্জে বাড়ি দেখে রাখ, নাহলে ঝাড়খণ্ডে দেখে রাখ, রাঁচিতে। কারণ 4 তারিখের পরে হবে কি হবে কেউ জানে না। বিজেপি যদি সত্যি 30টা সিট পায়, অনেক কিছু ঘটবে। পালিয়ে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোক বলছে না বাবা, তুমি রেশনের চাল মেরেছো, তোমাকে বাড়িতে রাখবো না। তুমি 100 দিনের টাকা মেরেছো, তোমাকে বাড়িতে রাখবো, আমার বাড়ি ভেঙে দেবে লোক। সেই জন্য টিএমসির নেতারা যারা ভবনের মাল খাচ্ছেন, আমাদের চমকাচ্ছেন, তাদেরকে আমি বলতে এসেছি, এখানকার গরিব মানুষ শান্তিতে খেটে খুটে খাচ্ছে। মোদিজি তাদের জন্য চাল ডাল পাঠাচ্ছেন, সেটা দিন। তারা 100 দিনের কাজের জন্য মোদিজি টাকা পাঠাচ্ছেন, এটা ওদেরকে দিন। যে গরিব মানুষ সারা জীবন স্বপ্ন দেখেছে একটা পাকা বাড়ি করবে, কিন্তু এখনো টিনের চাল, খড়ের চাল, চালের চালে আছে, তার বাড়িটা বানিয়ে দিন, নাহলে কিন্তু জেলের ভাত খেতে হবে। যে গরিব বাড়ির মহিলারা বৃষ্টি ঝড় যাই হোক শৌচালয়ের জন্য বাইরে যেতে হয়, জঙ্গলে যেতে হয়, তার বাড়ির জন্য 10,000 টাকা শৌচালয়ের জন্য মোদিজি পাঠিয়েছেন, তার শৌচালয়টা বানিয়ে দিন, নাহলে কিন্তু কষ্ট আছে। এটাই মনে করতে এসছি যে নরেন্দ্র মোদীকে কোন মহিলা চিঠি লিখে দিয়ে আমাকে গ্যাস দিন, তার বাড়িতে গ্যাস দিয়েছে। বলেছে আমার ছেলে আমাকে গ্যাস দিতে পারেনি, আমার স্বামী দিতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী দিয়েছে। সে জানে আমার বাড়িতে গ্যাস নেই, খড়ফুট জ্বালিয়ে আমি রান্না করি। যে লোকটা মোদীকে কোনদিন ফোন করেনি আমার বাড়ি বানিয়ে দাও, মোদীজি তার জন্য 2.5 লক্ষ টাকা দিচ্ছেন, 3 লক্ষ টাকা দিচ্ছেন, সেটাও খেয়ে নিচ্ছে। যে গরিব চাষি, চাষ করার সময় বীজ কেনার, সার কেনার পয়সা থাকে না, মোদী তাকে বছরে 6,000 টাকা দিচ্ছেন, মাসে 500 টাকা করে। এটা মোদী জানেন যে চাষির কষ্ট কি। আজ 2,000 টাকা করে ধান বিক্রি হয়েছে গত বছর, কি হয়েছে কিনা জীবনে কেউ ভেবেছিল? মোদী যখন প্রধানমন্ত্রী হন তখন 1250 টাকা কুইন্টাল ছিল ধান সরকারি মূল্য। আজ মোদী বাড়াতে বাড়াতে আর 2,090 টাকা করেছেন, এবার আরো করেছে। তবুও এরা দালালরা নিয়ে নেয় ধান, বলছে 2 মাস পরে পয়সা দেবো, 3 মাস পরে পয়সা দেবো, আবার চাষের সময় আসে পয়সা আসে না, আবার ধার করতে হবে। আর নাহলে দালালরা বলবে 1400 টাকা নেই, 1500 টাকা নেই, দিয়ে দে, সে গিয়ে 500 টাকা নিয়ে। এখনো দালালরা আমাদের দাপিয়ে বেড়াচ্ছে। নাই মোদীজি জানেন গরিব মানুষের কষ্ট। বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, আবাস যোজনার বাড়ি দিচ্ছেন, বাড়ির সামনে রাস্তা, জল দিচ্ছেন, আর 100 দিনের কাজ দিচ্ছেন। তাই দেশের 25 কোটি মানুষ আজকে দারিদ্র সীমার উপরে এসছে। সেই মোদী
যিনি দিল্লি থেকে বুঝতে পারছেন এখানকার মানুষের কষ্ট, এখানকার টিএমসি নেতারা বুঝতে পারছেন। এই যে লুট হয়েছে রেশন, কারা রেশন খায়? এইখানকার সমস্ত গরিব মানুষ। মেদিনীপুরে বা কলকাতার লোকেরা রেশন খায় না, তারা 100 টাকা চাল খায়। আমরা ফ্রিতে বা 2 টাকার চাল খাই, সেই চাল মেরে দিচ্ছে। কার পেটে লাথি পড়ছে? এই জঙ্গল মহলের গরিব আদিবাসী, ভূমি, মুন্ডা, খেড়িয়া, সবর, কুর্মি, ধোপা, নাপিত, কামার, কুমোর, ছুতর, এরাই হচ্ছে আমার এখানকার মানুষ, প্রান্তিক মানুষ। এদের জন্য মোদী চাল পাঠাচ্ছেন ফ্রিতে, সে চাল খেয়ে নিচ্ছে। এদের জন্য মোদী বাড়ির টাকা পাঠিয়েছেন, সে বাড়ি খেয়ে নিয়েছে। এই এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, গরিব মানুষরা বঞ্চিত হয়েছে। এদের জন্য মোদী গ্যাসের টাকা পাঠাচ্ছেন, সে গ্যাস দিতে দিচ্ছে না। গ্যাসের এজেন্টকে ধমকে দিয়েছে, আমরা ক্যাম্প করেছিলাম, গ্যাস দেবো বলছে না, দেবে না। কেন? মোদী ভোট পেয়ে। এদের জন্য বাড়ি বাড়িতে খাওয়ার জল আসুক। এখন জঙ্গল মহলে খাওয়ার জলের জন্য আমরা চিৎকার করি। খাল থেকে 1 হাঁটু গর্ত খুঁড়ে মায়েরা বাটি করে জল তুলে নিয়ে আসেন, সকাল থেকে গিয়ে জল আসেন। মোদী 3 বছর আগে পয়সা দিয়েছেন জল জীবন প্রকল্পে। প্রত্যেক বাড়ির কাছে খাওয়ার জলের কল আসবে। আপনারা পেয়েছেন জল? পেয়েছেন? 3 বছর ধরে জল, এই টাকা ফেলে রাখা হয়েছে। এখন খোঁড়া হচ্ছে, যেহেতু লোকসভা ভোট এসছে। আমি গ্রামে গেলে দেখি গাড়ি যাচ্ছে না, মাঝখান দিয়ে গর্ত করেছে, কি জলের পাইপ আসবে। আমি বলে দিচ্ছি, পাইপ আসবে, জল কিন্তু আসবে না। কারণ এরা তাই করে। আমি বর্তমানে একটা আদিবাসী পাড়ায় গেলাম, বলছে দাদা জল নেই। আমি দেখছি ট্যাপ লেগে আছে, এই তো কল লেগে আছে, কল আছে জল নেই। বল তাহলে গেল কোথায়? বলে যেদিন পরীক্ষা করতে এসছিল অফিসাররা, সেই দিন জল ছেড়েছে, তারপরে বন্ধ করে দিয়েছে। কল দিয়েছে টিএমসি নেতার বাড়ির সামনে, বাকিদের দেয় না। আমি বলে এই ব্যাটারে ভোট দেয় না। তাই জল জীবন মিশনের যে জলের টাকা 3 বছর জমিয়ে রেখে হাজার হাজার কোটি টাকার সুদ খেয়েছে দিদিমণি আর তার ভাইরা। এখন পাইপ খুঁড়ছে। বিজেপি আসবে, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেবে, বাড়ির সামনে পাকা রাস্তা দেবে। ওই লাল ধুলো উঠবে, হাঁটু অবধি লাল হয়ে যাবে, কাপড় লাল হবে। এটা হবে না। আমার মনে আছে ছোটবেলায় স্কুল যেতাম, চপ্পল পরতাম না, হাফ প্যান্ট পরতাম, পাজামা পরলে লাল হয়ে যাবে, হাঁটু অবধি লাল ধুলো উঠতো। এখন এখানে কলিকাতে নয়া গ্রামে বহু গ্রামে লাল ধুলো আছে। নদীর ওপাশে আমি বহু আদিবাসী গ্রামে আমি সাবমার্সিবল পাম্প লাগিয়ে 150 বাড়িতে জলের ব্যবস্থা করেছি। সোলার লাইট করেছি মেদিনীপুর 250 গ্রামে, 100 গ্রামে জলের ব্যবস্থা করেছি। কিন্তু সরকার যে টাকা নিয়ে এসছে সেটা দিচ্ছে না, খরচা করছে না। এখন ভোট কেন জন্য খরচা করে? তাই এই জঙ্গল মহলের গরিব মানুষকে যারা দিনের পর দিন লুট করেছে, ভয় দেখিয়েছে, মেরেছে, তাদেরকে পুরো হিসাব দিন। এদেরকে হারাতে আমার একবার বেশি ভোটে বিজেপিকে জেতা। এই বাংলায় মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আর তার মধ্যে এসসি এসটি মহিলারা। সন্দেশকারীতে কারা মার খেয়েছে, কারা জুতো চপ্পল ঝাঁটা নিয়ে আন্দোলন করেছে, এই মায়েরা কারা? তারা সব ভূমি সম্প্রদায়। আমাদের এখানে ভূমিরা আছেন আদিবাসী। এই আদিবাসীদের চাল ডাল খাওয়া হয়েছে, তার বাড়ির টাকা খেয়েছে, তার শৌচালয়ের টাকা খেয়েছে, তার রেশন খেয়েছে। সবকিছু লুট করার পরে তাদের ইজ্জত লুট করেছে। কারণ কি? ওইখানকার ভূমি পাড়ার মহিলাদেরকে বলছে রাত্রেবেলা পিঠে বানাতে যেতে হবে পার্টি অফিসে। রাত 12টার সময় পিঠে বানাতে যায়। জানি না আমরা ওই নেতারা শাহজাহান, তার ভাই জাহাঙ্গীর থেকে আরম্ভ করে সব রাতের পর রাত এই গরিব বাড়ির মহিলাদের ভোগ করেছে। প্রতিবাদ করলে পুলিশের পিটিয়ে বাড়ির পুরুষদেরকে তুলে নিয়ে যেত, নাহলে বাড়ি ছাড়া করতো, আর মহিলাদের তুলে নিয়ে যেত পার্টি অফিসে। বছরের পর বছর চলেছে। প্রতিবাদ করায় আমাদের 3 জন কর্মীকে শাহজাহান খুন করেছিল। আমি গেছিলাম তার প্রতিবাদে সভা করতে। এরকম লোকের ভিড় হয়েছিল সন্দেশখালী বাজারে। আমি বলেছিলাম কোন বেটা শাহজাহান, কত মায়ের দুধ খেয়েছি ভাই, দেখিনি সেদিন। আমাকে চমকাতে পারেনি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে আসে, অনুপ্রবেশকারী নিয়ে আসে, ক্যাম্প লাগায়, ভোটার তৈরি করে, সোনা পাচার করে, গরু পাচার করে, ড্রাগ পাচার করে, ওষুধ পাচার করে, পার্টিকে কোটি কোটি টাকা দেয়। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব জায়গায় তার ভাই, ভাতিজা, কাকা, ভাইপো তারাই মেম্বার। নদীর বাঁধের টাকা, শৌচালয়ের রাস্তা, বাড়ির টাকা লুট করছে। গরিব মানুষের জমি কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিয়ে ওখানে ভেড়ি তৈরি করে মাছ চাষ করছে। গরিব মানুষের জমি কেড়ে নিয়ে ওই ভূমি সম্প্রদায়ের জমি কেড়ে নিয়ে ইট ভাটা করেছে, পেট্রোল পাম্প করেছে। কারো বলার হিম্মত ছিল না, বললে আমাদের 3 জন খুন হয়েছিল। আর আমি ওই যে গেছিলাম 4 বছর আগে, আর কাউকে নদী পার হতে দেয় না, কারণ ওটা দ্বীপ, নদী পার হয়ে যেতে হয়। আমাদের 2 জন মন্ত্রী যখন আমফান হলো ত্রাণ নিয়ে গেছেন, তখন বাবুল সুপ্রিয়া, দেবশ্রী চৌধুরী ছিলেন, তাদেরকে নৌকো থেকে নামতে দেয়নি। লকেট চ্যাটার্জি গেছিলেন, তাকে নামতে দেয়নি।
और যেই লোকেদের দিয়ে উৎপাত করিয়েছিল আজকে সেই মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে টিএমসি নেতাদের বাড়িতে ঢুকে গলা ধরে টেনিসের চপ্পল দিয়ে পেটাচ্ছে, জুতো পেটা করছে। আর দেখিয়ে দিয়েছেন ওখানকার ভূমি মহিলারা সারা দেশকে যে অত্যাচারের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয়, শাহজাহান শেখের মতো গুন্ডাদের কি করে ঠান্ডা করতে হয়। তারপরে 2 মাস ওকে বাঁচাবার চেষ্টা করেছে পুলিশ। দিদিমণি পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে ঘোরা হচ্ছে, বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না, পুলিশ পাচ্ছে না। সিবিআই কে শেষে ধরেছে, দিদির আঁচলের তলা থেকে গুন্ডাকে নিয়ে গেছে। আর আজ সে সব স্বীকার করেছে এবং এটাও স্বীকার করবে এই 600 কোটি টাকা সে কাকে দিত, দিদিকে দিত, ভাইপোকে দিত না জেলার নেতাকে দিত, সব বেরোবে ওই সূত্র ধরে সবার কোমরে দড়ি পড়বে, খালি ভোটটা মিটিয়ে দিন, রেজাল্ট হতে দিন। বন্ধুগণ, এই যে অত্যাচার গরিব মানুষের এর প্রতিবাদ আমরা করেছি, তাই লোকে আমাদের 18টা এমপি দিয়েছে, 77 এমএলএ দিয়েছে। সেই লড়াই চলেছে। 250-এর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। এই নয়াগ্রামে আমার কর্মীকে হত্যা করা হয়েছে কিনা? এর প্রতিশোধ নেবেন না? যারা আপনার রেশন চুরি করেছে তাকে ভোট দেবেন? যে বাড়ির টাকা চুরি করে তাকে ভোট দেবেন? যে শৌচালয়ের টাকা চুরি করেছে ভোট দেবেন? যে মায়েদের ইজ্জত চুরি করেছে সন্দেশখালীতে তাদের ভোট দেবেন? তাই আমি বড় লম্বা ভাষণ দেবো না, আমাকে বেল্লা যেতে হবে, ওখানে একটা সভা আছে, তারপরে বাঁকুড়া যাবো, কালকে বিষ্ণুপুরের বাঁকুড়ায় প্রচার করবো। জঙ্গল মহল থেকে টিএমসি মুক্ত করতে হবে। আমি 18 সালে পঞ্চায়েতে ডাক দিয়েছিলাম যে টিএমসি মুক্ত জঙ্গল মহল, মানুষ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম আমাদের জিতিয়েছিল। এবারে পঞ্চায়েতে জোর করে মারপিট করে লুট করে নিয়ে দিয়েছে, ভোট ঢুকতে দেয়নি। কিন্তু জেনে রাখুন 4 তারিখের পরে সে যাদের লুট করে নিয়ে গেছেন তারা সব বিজেপিতে আসে, সব বিজেপি ঝান্ডা ধরে জয়েন করবে। আপনাদের এখানে বিজেপি ঝান্ডা ছিঁড়ছে কিনা? ছিঁড়ছে কিনা? ভুলে নিয়ে চলে যাচ্ছে, চিন্তা করবেন না। সেই ঝান্ডা নিয়ে, বিজেপি ঝান্ডা নিয়ে টিএমসি লোকেরা মিছিল করে এসে এরকম সভাতে বিজেপিতে জয়েন করবে। সেই জন্য ঝান্ডা নিয়ে যাচ্ছে, ওই ঝান্ডা নিয়ে সভাতে আসবে বলে। নাম লিখে রাখুন যে যে নেতা অত্যাচার করছে। আমি এমনি বলি না, বলতে বলতে 18টা সিট ছিনিয়ে নিয়েছি, 77 এমএলএ ছিনিয়ে নিয়েছি, আর 2 বছরের মধ্যে রাজ্য সরকারটাকে ছিনিয়ে নেব। ওই নবান্নতে বিজেপির নেতা মুখ্যমন্ত্রী হয়ে বসবে। পশ্চিমবাংলার গরিব মানুষের উপরে যারা অত্যাচার করছে, তাদেরকে যারা লুট করছে, তাদেরকে হিসাব পড়াই ঘন্টায় বুঝিয়ে দেবো। তাই এবারের ভোট নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করা এবং এই গ্রাম বাংলা যে এখনো রেশন পাচ্ছে না, যে বাড়ি পায়নি, শৌচালয় পায়নি, যে কাঁচা রাস্তাটা পাকা হয়নি, যেখানে খাওয়ার জল আসেনি, সেটা পুরো করার জন্য মোদীকে আরেকবার প্রাইম মিনিস্টার করতে হবে, আরেকবার প্রধানমন্ত্রী করতে হবে। আমাদের একটা বড় ইস্যু আছে, সুবর্ণরেখা, এই যে খড়গপুর থেকে বাড়িপাড়া রেলপথ, বহু মানুষ এটা করেছেন। আমি এমপি থাকাকালীন ওখানে টিআরএম থেকে মন্ত্রী অবধি লিখেছি, এবং এটা এখানকার গরিব মানুষের জীবনের উন্নয়নের জন্য এই রেলপথ দরকার আছে, প্রসেসের মধ্যে আছে। আমরা চেষ্টা করবো এই ভোটের পরে সার্ভে হোক, আর আজ হোক কাল হোক এই রেলপথ করতে হবে, নাহলে আমাদের জঙ্গলমহলের এই এলাকার ঝাড়গ্রামের মানুষের জীবনের উন্নয়ন হবে না। এরকম বহু ছোট ছোট কাজ বাকি আছে। আমি কাঁসাই নদী দিয়ে ব্রিজ, আপনারা যে মেদিনীপুর যান, কাঁসাই ব্রিজ পার হয়ে 50 বছর হয়ে গেছে, কেউ নাম নেয়নি। আপনারা দেখেছেন মাঝে মধ্যে গাড়ি আটকায়, রিপেয়ারিং চলে, মাঝখানে 5 দিন বন্ধ করলো, যেতে পারছে না, মেদিনীপুর আলাদা। সেই ব্রিজের জন্য আমি খালি কাঁসাই নয়, কংসাবতী আর শিলাবতী 2টো নদী ব্রিজ ডাবল করলেন। আমি স্যাংশন করেছি 304 কোটি টাকা, টেন্ডার হয়ে গেছে, 2টো নতুন ব্রিজ হবে। সেরকম যেমন ছোট ছোট কাজ, রাস্তাঘাট, ফুটপাথ, জল ইত্যাদি, বিদ্যুৎ, ঠিক সেরকম বড় বড় কাজ খড়গপুরকে আমি ফ্লাইওভার দিয়ে, আন্ডারপাস দিয়ে, রেল ওভারব্রিজ দিয়ে ছেড়ে দিয়েছি, যেটা কেউ 40 বছরের করেনি। এবারে এই জঙ্গল মহলের কাজ যাতে হয়, আমি নিজে দিল্লিতে গিয়ে মন্ত্রীদের সাথে দেখা করবো। মেদিনীপুরে থাকাকালীন 4 জন রেলমন্ত্রী হয়েছেন, 4 জনকে আমি খড়গপুরে নিয়ে এসে রেলের উন্নয়ন করেছি। এবার আমার নিজের ইচ্ছা আছে, কারণ তখন 2 বছর করোনায় গেছে, 6 বছর আমি রাজ্য সভাপতি, সারা রাজ্যে ছুটে বেরিয়েছি সংগঠন দাঁড় করাবার জন্য। আজ সংগঠন দাঁড়িয়েছে বলে আপনাদের মতো হাজার হাজার লোক এসেছে। এবার আমার কাজ হবে
জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের উন্নতি, নয়াগ্রামের উন্নতি, যাতে এখানকার মানুষের জীবন পরিবর্তন হয়। আমি কথা দিচ্ছি, দিল্লি থেকে আমি নিজে ওখানে দরবার করব, দরবার মন্ত্রীকে নিয়ে আসবো। তাই 13 তারিখ আর একবার মোদী সরকার এইবার 400 পার এই স্লোগানকে সত্য করার জন্য সকাল সকাল উঠে গিয়ে পদ্মপুর চিহ্নে